নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। এসআইআর, এই তিনটি অক্ষর, গত কয়েকদিন ধরে এই তিনটি অক্ষর যেন বাংলা এবং ভারত বাংলাদেশ সীমান্তের রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প এনে দিয়েছে। এসআইআর নিয়ে ঘোষণার পর থেকে এই বাংলায় এক অদ্ভুত আতঙ্ক শুরু হয়েছে। আর সেই আতঙ্কের ছবিটা ঠিক কি? একদিকে সারি সারি তালাবন্ধ ঘর, অন্যদিকে সীমান্তের দিকে শত শত মানুষের হিড়িক। এরা কারা? কেনই বা তারা রাতারাতি উধাও হয়ে যাচ্ছে? বাংলায় এসআইআর, আর ঠিক তখনই বাংলাদেশিরা পগার পার। আমরা নাম দিয়েছি দ্য ভ্যানিশিং অ্যাক্ট, ম্যাজিকের মতো। এই ভ্যানিশিং অ্যাক্টটা আসলে কি? আসলে চলুন প্রথম ছবিটা দেখাই, মধ্যমগ্রামের বিশ্বাস পাড়ার ছবি। এই অঞ্চলে পরপর বেশ কয়েকটি ঘর এখন তালাবন্ধ। এই সেই ছবি, আমাদের সহকর্মীরা নিজেরা গিয়ে এই ছবি তুলে নিয়ে এসছে। ঘরের ভেতর সাজানো সংসার রয়েছে, কিন্তু একটি মানুষের খোঁজ পাইনি আমরা, জানেন? স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে কিছু মানুষ, তারা বাংলাদেশি, তারা নিজেদেরকে ভারতীয় পরিচয় দিয়ে এখানে কাগজ কুড়িয়ে সংসার চালাতে। কিন্তু ঠিক যে মুহূর্তে এসআইআর সংক্রান্ত ঘোষণা হয়, তারপর থেকেই তারা একে একে বেপাত্তা হয়ে যাচ্ছেন, রাতারাতি যেন কর্পূরের মতো উবে যাচ্ছে। এখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। বাংলাদেশি এরা কতদিন ছিল এখানে? এখানে 2014 এসছে। তারপর প্রথম একটা জমি নিতে নিতে সব ভাড়া নিয়েছে। তারপর এরা ভাড়ায় থাকতো 70-75 জন। প্রথম 2-4 জন হতে হতে সব ওরা ওই ঠিকাদারই ফোনে ফোনে নিয়ে এসছে। আমাদের এইখানে স্থানীয় লোক একটাই হিন্দুস্তানি ছিল, সে এখনো আছে, ওই দিক চলে গেছে। এরা চলে গেল কেন? এরা চলে গেছে মোদী সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে। এসআইআর হয়েছে, হ্যাঁ, তারপরে চলে গেল। হ্যাঁ, রাত্রে আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই, নড়ে না চড়ে না, কুকুরও নেই। এই লক্ষ্মীর ভান্ডার পেতো এরা? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের নাম তুললো কি করে? সেটা তো আপনারা ভেবে দেখুন না কিভাবে করেছে। পয়সার মারফতে দালাল দিয়ে করেছে। ভোটার লিস্টে নাম ও দালাল দিয়ে করেছে। রাতারাতি হাওয়া হয়ে গেল, ভাবতে পারছেন? রাতারাতি যেন কর্পূরের মতো এইসব মানুষগুলো উবে গেল। কোথা থেকে এলো, কিভাবে এলো, কিচ্ছু জানে না কেউ। শুধু এলাকার মানুষজন বলছে যে এরা ছিল। সন্ধেবেলা অবধি দেখেছি, সকালে উঠে ডাকাডাকি করছি, দেখছি কেউ নেই, সব হাওয়া। এসআইআর অ্যানাউন্স হওয়ার পর থেকে এরা সব পালাচ্ছে। যদি এরা বাংলাদেশি হয়, তাহলে এদের নাম ভোটার লিস্টে এলো কিভাবে প্রথম? এরা বাংলায় এলো কিভাবে দ্বিতীয়? শুধু ভোটার লিস্ট নয়, স্থানীয়রা সরাসরি বলছেন এরা নাকি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাও পেত। তাহলে আমাদের প্রশাসনের উচ্চতম স্তর থেকে তৃণমূল কংগ্রেসের স্তর পর্যন্ত কারা কারা এই গলদে, কিংবা কার কার গলদে এই অনুপ্রবেশকারীরা বৈধ নাগরিকের সুযোগ পেলেন? লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কোনো রকম ভোট দেওয়ার অধিকার আমার আপনার মতো বৈধ নাগরিকদের আছে, ধর্ম জাত নির্বিশেষে। ভারতের বৈধ নাগরিক হলেই আপনারা এই সুবিধা পাবেন। এরা অবৈধ নাগরিক হয়ে এই সুবিধা পেল কি করে? কার মাথায় হাত রয়েছে এদের? আমরা কি দিনের পর দিন ঘুমিয়েছিলাম? এই প্রশ্নটা উঠছে। রাদার প্রশাসন, কেন্দ্র এবং রাজ্য দুই প্রশাসন দিনের পর দিন দিয়ে কি ঘুমোচ্ছিল? স্থানীয়রা বলছে এসআইআর ঘোষণা হতেই এরা নাকি রাতারাতি সব উধাও, কোনো চিহ্ন মাত্র নেই। আসুন আরেকজনের গল্প শোনায়। এনার নাম রোকেয়া বিবি। বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি থানা এলাকা থেকে ঠিক 10 বছর আগে তিনি ভারতে এসেছিলেন। তারপর সল্টলেকের সেক্টর 5-এর মাঠের ধারে একটি ঝুপড়ি বেঁধে থাকতেন 10 বছর ধরে। বিভিন্ন বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করতেন এবং পাশাপাশি রাস্তা থেকে খালি বোতল কাগজ কুড়িয়ে সংসার চালাতেন। এই কাহিনী অন্যান্য দিনে আপনাদের বললে আপনারা রীতিমতো কষ্ট পেতেন, চোখ ভিজে আসতো। এক বয়স্ক মহিলার এই জীবন সংগ্রাম দেখে আপনারা নিশ্চয়ই কাঁদতেন, আমিও কাঁদতাম, মানুষ তো। কিন্তু প্রশ্নটা যখন দেশের নিরাপত্তার হয়, প্রশ্নটা যখন ন্যাশনাল সিকিউরিটির হয়, তখন ইমোশনের কোনো জায়গা থাকে না, জানেন তো। 10 বছর ধরে তিনি এই দেশে বসবাস করছেন, কিন্তু দেখুন, তার কাছে আধার কার্ড আছে, তার কাছে ভোটার কার্ড আছে, ব্যাংকের পাসবই আছে, সবই বের করা হয়ে গিয়েছিল। তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পেতেন এবং তিনি 2বার ভোটও দিয়েছিলেন। এই শেষ লাইনে আমাদের আপত্তি।
তিনি দুবার ভোট দিয়েছিলেন। আমাদের প্রশ্ন, বাংলাদেশি একজন অবৈধ নাগরিক কিভাবে ভারতের নির্বাচনে কিংবা নির্বাচনী প্রক্রিয়ায় পরপর দুবার ভোট দিলেন? এত কিছু থাকার পরেও কেন রোকেয়া বিবিকে দেশে ফিরে যেতে হচ্ছে জানেন? সবচেয়ে বড় কথা, এই পুরোটা তিনি ক্যামেরার সামনে স্বীকার করেছেন। ক্যালকাটা নিউজের ক্যামেরার সামনে রোকেয়া বিবি স্বীকার করেছেন এই সমস্ত কিছু। তিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তিনি ভোট দিয়েছেন পরপর দুবার, এবং তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছেন। তিনি ভারতীয় নন, তবু ভারতীয় হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে বিগ স্টোরিতে রোকেয়া বিবি আনকাট দেখুন। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্লেকে, কলকাতা সল্লেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি সেক্টর করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল করতাম, কেসের কাজ। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম আর টাকার বিনিময়ে? না, আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিলাম। আচ্ছা, বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে, ভোটের তালিকায় না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। রোকেয়া বিবি নিজের মুখে স্বীকার করছেন তিনি দুবার ভোট দিয়েছেন। রোকেয়া বিবি সব কিছু পেয়েছিলেন, শুধু একটা জিনিস তিনি পাননি, একটা জিনিস তিনি জোগাড় করতে পারেননি, আর সেটাই তার কাল হয়েছে। তিনি বলছেন তার বা তার পরিবারের কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আর এই একটা কারণেই আজ তাকে ভারত ছেড়ে ফিরে যেতে হচ্ছে। একটি মাত্র আইনি ফাঁক, আর তাতেই প্রমাণিত হলো তথাকথিত বৈধ কাগজ পরেও কিংবা তথাকথিত বৈধ কাগজপত্র সব ক্ষেত্রে স্থায়ী ঢাল হয় না। এই কাগজপত্র জালভাবে বের করা যায়, যেমন রোকেয়া বিবি করেছিলেন। বৈধ নাগরিক না হয়েও ভোটার কার্ড, আধার কার্ড বানানো যায়, জলজ্জান্ত প্রমাণ রোকেয়া বিবি। এবং তারপরও ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় ভোটে এরা ভোট দিয়েছেন। দুবার দুটো ভোটে এরা নিজেরা মতদাতা হিসেবে ভোটের লাইনে দাঁড়িয়ে ভারতের নির্বাচনে অবৈধ একজন বাংলাদেশি ভোট দিয়েছে। তিনি স্পষ্ট বলছেন বয়স হচ্ছে, আর ভারতে তিনি ফিরবেন না, নিজের দেশেই থাকবেন। প্রশ্নটা এই মুহূর্তে এখানে এসে দাঁড়ায়, ভোট ভারতীয় নাগরিকদের অধিকার। অবৈধ বাংলাদেশি নাগরিক কিভাবে ভোট দেন, কিভাবে একবারে এসে জাল ভোটার কার্ড বানান, আধার কার্ড বানান, এবং তারপর সরকার থেকে সমস্ত সুযোগ সুবিধা পান এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়াতে পর্যন্ত পার্ট নেন, ভোট দেন। একবার নয়, লেডিজ এন্ড জেন্টলম্যান, দুবার এই রোকেয়া বিবি ভোট দিয়েছেন। বিশ্বাস হচ্ছে না, তাই তো? আবার শুনুন, রোকেয়া বিবি আনকাট নিজের মুখে স্বীকার করছেন বাংলাদেশের সাতক্ষীরা থেকে 10 বছর আগে এসছেন, সব কাগজপত্র আছে, লক্ষ্মীর ভাণ্ডার পান, ভোটও দিয়েছেন ভারতে বসে। অবৈধ নাগরিক রোকেয়া বিবি ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন দুবার। তার স্বীকারোক্তি, লেডিজ এন্ড জেন্টলম্যান, অন দ্য বিগ স্টোরি। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্লেকে, কলকাতা সল্লেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি সেক্টর 5। করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল করতাম, কেসের কাজ। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। আর টাকার বিনিময়ে? না, আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিলাম। আচ্ছা, বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে, ভোটের তালিকায় না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছি। এই অনুপ্রবেশকারীরা সাধারণত ঘরোয়া কর্মী কিংবা ডোমেস্টিক ওয়ার্কার্স, দিনমজুর বা লেবারার্স বা নির্মাণ শ্রমিক বা কনস্ট্রাকশন হ্যান্ডস হিসেবে ভারতের অর্থনীতিতে মিশে গিয়েছিল। কিন্তু এই ঘটনা কি বিচ্ছিন্ন?
আপনাদের কয়েকদিন আগে আমরা আরও একটি ঘটনা দেখিয়েছিলাম। সেখানে নাদিয়া বলে একজন ছিলেন, সেই নাদিয়াই একই কথাবার্তা বলেছিলেন। তিনিও সাতক্ষীরা থেকে এসেছিলেন, তার কাছেও সব কাগজপত্র ছিল, কিন্তু তারপর দেখুন রাতারাতি চলে যেতে হচ্ছে। মধ্যমগ্রামের সেই তালা, সল্টলেকের ঝুপড়ি। এবার আসুন চোখ রাখি সীমান্তের দিকে, স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত। গত দুদিন ধরে এখানে যা দেখা যাচ্ছে তা রীতিমতো চমকে দিচ্ছে আমাদের। সীমান্তের ওপারে বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষা করছে 3 শতাধিক বাংলাদেশি, মানে 300-র ওপর বাংলাদেশি, দিনে 300-র ওপর বাংলাদেশি। এরা সকলেই অবৈধভাবে ভারতে বসবাস করত, কিন্তু এসআইআর চালু হতেই তারা যেন প্রাণের ভয় বাক্স, প্যাঁটরা, মাথায় আসবাবপত্র, লোটা, কম্বল, যে যা পেরেছে সব নিয়ে সীমান্তে হাজির হয়েছে। এটাকে সামরিক ভাষায় বলে এক্সিট ইনফিল্ট্রেশন বা উল্টো পথে পালানোর ঘটনা। এই এক্সিট ইনফিল্ট্রেশন বা উল্টো পথে পালানোর ঘটনা বেড়েছে এসআইআর ঘোষণার পর থেকেই। কেবল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নয়, রাজ্য এবং ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশিও এই ভারত বাংলাদেশ সীমান্তের পথে আটক করেছে বিএসএফ। অর্থাৎ এই ভারত এবং বাংলাদেশ সীমান্তের পথে তাদেরকে আটক করা হয়েছে। এরা পরিযায়ী শ্রমিকের কাজ করত, পরিচারিকার কাজ করত, মুঠ বইত, দিনমজুরের কাজ করত। এমনকি অক্টোবর নভেম্বর মাসে কলকাতা, দিল্লি, সুরতের মতো শহরগুলিতে কম বেতনের শ্রমিক হিসেবে কাজ করা অনেকেই এসআইআর চেকের ভয়ে মনগা সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেছিল। সেই কারণে 31শে অক্টোবর 45 জন, তার মধ্যে 11 জন শিশু ছিল, এবং 2রা নভেম্বর আরও 48 জনকে বনগা সীমান্তে আটক করা হয়। এবং গত 3 দিন মিলিয়ে প্রায় 1,500 স্বরূপনগরের সীমান্ত থেকে পালাবার চেষ্টা করে, হকিমপুরের সীমান্ত থেকে। এই হাজার হাজার বাংলাদেশি হকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছে। এত বড় দলকে সীমান্তের এই চেকপোস্ট পর্যন্ত পৌঁছতে কে বা কারা সাহায্য করলো? কারা তাদের ওপার থেকে এপারে নিয়ে এলো? তাদেরকে বৈধ কাগজপত্র কানা বানিয়ে দিল? এই প্রশ্নগুলো উঠছে। এগুলো রাজনৈতিক প্রশ্ন, কিন্তু এগুলো দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। গতকাল তারপর আজ সংখ্যাটা কিন্তু কমেনি, উল্টে বেড়েছে। গতকাল যেখানে আমরা 300 বাংলাদেশিদের জড়ো হওয়ার খবর পেয়েছি, আজ সেই সংখ্যাটা 500-র আশেপাশে পৌঁছে গিয়েছে। সীমান্তের পরিস্থিতি দেখে রীতিমতো বিস্ময় কিংবা বিস্মিত হচ্ছেন স্বরূপনগরের মানুষ। এসআইআর চালু হওয়ার ভয়টা এতটাই গভীর যে যারা বছরের পর বছর ধরে এখানে বাসা বেঁধেছিল অবৈধভাবে, তারা এখন মরিয়া হয়ে পালাচ্ছে। ভয় সেই এসআইআর। এই অনুপ্রবেশের জন্য কলকাতার বরানগর এবং বারাসাতের মতো জায়গায় জালিয়াতির সক্রিয় হয়েছে, জাল চক্র। যারা 10,000 থেকে 15,000 টাকায় জাল আধার কার্ড, জাল প্যান কার্ড, জাল ভোটার কার্ড বা রেশন কার্ড বিক্রি করছে। বিশ্বাস করুন, ভারতীয় নাগরিকত্বের দাম 10 থেকে 15,000 টাকা। 10 থেকে 15,000 টাকা ফেললে বারাসাত, বসিরহাট সীমান্তের একাধিক এজেন্ট দালালরা আছে, যারা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু বিক্রি করে। কাদের হাত রয়েছে এদের মাথায়? কারা এদেরকে এত জোর দিচ্ছে? ভারতীয় পরিচয়পত্র এরা বিক্রি করছে 10 থেকে 15,000 টাকায়। আমি আপনি যে পরিচয়ের জন্য গর্বিত, সেই পরিচয় বিক্রি হচ্ছে 10 থেকে 15,000 টাকায়। এবং সেটাই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা, বাংলাদেশ থেকে বর্ডার টপকে অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে যাওয়া মানুষজন কিনছে। জাল আধার, জাল প্যান, জাল ভোটার, জাল রেশন কার্ড 10 থেকে 15,000 টাকায় কিনে নিচ্ছে। এবং তারপর কিছু কিছু মানুষ তো রয়েছেন যারা এগুলো কেনার পর রীতিমতো ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় ভোটও দিচ্ছেন। যাতে আপনারা ভুলে না যান, আপনাদের আবার শোনাবো রোকেয়া বিবির সেই বক্তব্য। বাংলাদেশের সাতক্ষীরা থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী রোকেয়া বিবি মুখে স্বীকার করে নিচ্ছেন, বাংলাদেশ থেকে এসছেন, 10 বছর আগে এসছেন, সব কার্ড রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারও পান, 2বার ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় ভোটও দিয়েছিলেন। দেখুন, আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, বাড়ি? সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন?
এখানে থাকতাম সল্লেকে, কলকাতা সল্লেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি সেটার করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল করতাম, কেসার কাজ করতাম। কার্ড ভোটার কার্ড তৈরি করেছিল ওই সবে করিলাম আর ও, টাকার বিনিময়ে? না, আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিলাম। আচ্ছা বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে দেয় কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, এখন ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। আচ্ছা ভাবুন তো, ইনি তো না হয় স্বীকার করে দিলেন যে ইনি সব কিছু পেতেন, কিন্তু এরা কিভাবে পেতেন? কিভাবে এদের ভোট দেওয়ার অধিকার এলো? কিভাবে এরা লক্ষ্মীর ভাণ্ডারে নিজেদের নাম তুললো? কিছুই আর রাজগবি নয়, এরাই স্বীকার করছেন দালালরা করিয়ে দিয়েছে। যে দালালরা 10 থেকে 15 হাজার টাকায় আধার, প্যান, ভোটার বা রেশন কার্ড বিক্রি করে, ভারতীয় নাগরিকত্ব বিক্রি করে, সেই দালালরাই লক্ষ্মীর ভাণ্ডারটাও করিয়ে দিয়েছে। দেখুন, চলে গেল। হ্যাঁ, রাত্রে আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই, নড়ে না চড়ে না, কুকুরও নেই। এই লক্ষ্মীর ভান্ডার পেতো এরা? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের নাম তুললো কি করে? সেটা তো আপনারা ভেবে দেখুন না কিভাবে করেছে। পয়সার মারফতে দালাল দিয়ে করেছে, ভোটার লিস্টে নাম ও দালাল দিয়ে করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যা হয়েছে দালালরা করেছে। দালালদের ধরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ভোটার লিস্ট সমস্ত কিছু হয়েছে। এবার ভাবুন তো, বাংলায় বাংলাদেশিরা ছিল না? বাংলায় কিংবা এই কলকাতায় বাংলাদেশিরা নেই? একটা ছোট্ট বিরতি দিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। তারপর আপনাদের দেখাবো যাদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল, যাদের ভোটার কার্ড ছিল, যারা ভোটও দিয়েছেন, তারা আদতে কিভাবে এপারে এসছিলেন। কেউ 10 বছর আগে, কেউ 8 বছর আগে, কেউ খুব রিসেন্টলি। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, দেখতে থাকুন দ্য বিগ স্টোরি। দেখুন, এদের কাছে ভোটার কার্ড ছিল, লক্ষ্মীর ভাণ্ডার এরা পেতেন, সমস্ত সুবিধাই পেতেন। নিজেদের মুখেই এরা বলে দিচ্ছেন এরা সমাজ এবং অর্থনীতির অংশ হয়ে গিয়েছিল। সব থাকার পরেও তারা পালিয়ে যাচ্ছে। এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কিছু। এক সময় তাদেরও বৈধতা দেওয়ার প্রক্রিয়া চালানো হয়েছিল, আর এখন সেই বৈধতা বাতিলের ভয়ে তারা পালাচ্ছে। এই ঘটনার মাধ্যমে প্রশাসনের গলদটা পরিষ্কার এবং চোখে আঙুল দিয়ে দেখানো হলো। যদিও রাজ্য সরকার SIR এর বিরোধিতা করছে, কিন্তু এই পালানোর ঘটনা দেখিয়ে কিংবা এই পালানোর ঘটনা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে সিস্টেমের ভেতরে দুর্বলতা রয়েছে এবং সেই দুর্বলতাটা ঠিক কতটা। আজকে রাজ্য সরকার দায় এড়াতে পারে না, কেন্দ্র সরকারও দায় এড়াতে পারে না, কারণ এরা টপকে ঢুকলো কিভাবে সেটা কেন্দ্রের দায়। আর রাজ্যে বসে এরা লক্ষ্মীর ভাণ্ডার, ভোটার লিস্টে নাম এবং ভোট দিল কিভাবে, এটা রাজ্যের দায়, দুটো সরকারেরই দায়। দেখুন, আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে দেয় কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, এখন ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে প্রথমে 500 টাকা, তারপর 1000 টাকা, তারপর 2বার ভোট। আর এখন যেহেতু 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই, তাই অগত্যা না চাইলেও যেতে হচ্ছে বাংলাদেশে। পরিস্থিতি অত্যন্ত জটিল। প্রায় 1000 খানেক মানুষ সীমান্ত পার হওয়ার আশায় হাকিমপুর চেকপোস্টে আটকে আছেন। বিএসএফ তাদের ছাড়ছে না। 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষীরা কাগজপত্র যাচাই করছেন। এই পুরুষ, মহিলা, শিশুদের কি হবে? সীমান্তের ওপারে যাওয়ার সুযোগ কি তারা পাবে, নাকি আইনি জটিলতায় এদের ঠাঁই হবে অন্য কোথাও? আর এর মধ্যেই একটা ভয়ঙ্কর খবর সামনে আসছে যা আপনাদের বিস্মিত করবে। এই অবৈধ অনুপ্রবেশকারীরা শুধু রাস্তার কাজ কিংবা রাস্তার কাগজ কুড়িয়ে কাজ করতো না। এর মধ্যে এমন একজনের খোঁজও পাওয়া যাচ্ছে যিনি জাল কাগজপত্র নিয়ে শিলিগুড়ি, বেংডুবি মিলিটারি স্টেশন পর্যন্ত কাজ করছিলেন। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কত বড় বিপদ ডেকে এনেছিল একবার ভাবুন তাহলে। ফিরে আসি সেই মৌলিক প্রশ্নে। ভোটার তালিকায় নাম তোলা, 2বার ভোট দেওয়া, সরকারি সুযোগ সুবিধা পাওয়া, লক্ষ্মীর ভাণ্ডারে প্রথমে 500 তারপর 1000 টাকা পাওয়া, এত বড় ভুল যদি হয় তবে সেই ভুলের দায়ভার কি শুধুই এই অনুপ্রবেশকারীদের বা রোকেয়া বিবিদের?
নাকি যে আধিকারিকরা দিনের পর দিন চোখ বন্ধ করে এই অবৈধ নামগুলোকে বৈধতা দিচ্ছিলেন তাদেরও সমান দায় রয়েছে। বারাসাত এবং কলকাতা পুলিশের তদন্তে জাল পাসপোর্ট চক্র ধরা পড়েছে, যারা 1 বছরে 63টা, মাফ করবেন 73টা জাল পাসপোর্ট ইস্যু করেছিল। 1 বছরে 73টা জাল পাসপোর্ট ইস্যু করা হয়েছিল। যখন এসআইআর এর আতঙ্কে সবাই পালাচ্ছে, তখন কি সেই প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে যারা এই সিস্টেমের দুর্নীতি ঢুকিয়েছিলেন? শুধু তো রোকেয়া বিবিদের সমস্যা নয়, তারা তো সমস্যায়, তারা তো দোষী, তারা তো পেরিয়ে এসছেন। কিন্তু আমাদের সিস্টেমের সেই দোষী লোকগুলো, আধিকারিকগুলো, নেতাগুলো কোথায়, যারা এই দুর্নীতিকে, এই সিস্টেম্যাটিক দুর্নীতিকে দিনের পর দিন হতে দিয়েছে? পাসপোর্ট ভেরিফিকেশন হোক, লক্ষ্মীর ভান্ডার হোক, ভোটার লিস্টে নাম তোলা হোক, কিংবা ভোট দেওয়া হোক, এক রাতে লোটা কম্বল নিয়ে বাড়ি ছেড়ে 500 মানুষ হাওয়া। এই দৃশ্য স্বরূপনগরের মানুষ দেখেছে। মধ্যমগ্রামের ঘরগুলো তালাবন্ধ। লক্ষ্মীর ভান্ডারের তালিকায় নাম থাকা রোকেয়া বিবি বলছেন তিনি আর কোনোদিন বাংলায় ফিরবেন না, ভারতে ফিরবেন না, কারণ তারা বাংলাদেশী। যদি এসআইআর না হতো, তবে এই হাজার হাজার মানুষ কি আজও আমাদের মাঝেই থেকে যেতেন? এই হাজারের সংখ্যাটা কি কেবল একটা ট্রেলার? যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও এমন হাজার হাজার অবৈধ বাসিন্দা থাকে, তাহলে এসআইআর লাগু হলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? অক্টোবর নভেম্বর মাসেই সীমান্তের নজরদারি বাড়ার পর এই পালানোর হিড়িক শুরু হয়েছে। এই মুহূর্তে সীমান্তের ছবি এবং তালাবন্ধ ঘরের নীরবতা, ছবিগুলো দেখান। তালাবন্ধ ঘর এবং নীরবতা দুটোই আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আমরা তথাকথিত শান্তিতে ছিলাম। তথাকথিত যে শান্তিতে আমরা ছিলাম, এই যে শান্তি, সেটা আসলে একটা সাজানো নাটক। অবৈধ অনুপ্রবেশকারীরা সরকারের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে দিব্যি জীবন কাটাচ্ছিল। এটা কেবল এক ধরনের মানবিক সমস্যা নয়, এটা আমাদের দেশের সুরক্ষা, প্রশাসনিক কাঠামোর চরম ব্যর্থতা। শিলিগুড়ির সেনা ছাউনিতে জাল কাগজপত্র নিয়ে কাজ করার ঘটনা প্রমাণ করছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমরা চরম আপোষ করেছি। আজ এসআইআর এর ধাক্কায় যে বরফ গলতে শুরু করেছে, তার নিচে চাপা পড়ে থাকা সমস্ত দুর্নীতি সামনে আসা দরকার। প্রশাসনের দিকে আমাদের স্পষ্ট প্রশ্ন, দুই প্রশাসন, কেন্দ্র রাজ্য দুই প্রশাসনের দিকে স্পষ্ট প্রশ্ন, যারা এই ভুলগুলো করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কবে নেওয়া হবে? যতক্ষণ না সেই উত্তর মিলছে, ততক্ষণ সীমান্ত এবং জনবসতির ভেতরের এই নীরব পলায়ন আমাদের গণতন্ত্র এবং সুরক্ষার বিভেদকে কিংবা ভিত্তিকে দুর্বল করে দেবে। মনে রাখতে হবে, যেখানে সিস্টেম চুপ থাকে, সেখানে নীরবতার সুযোগ নিয়ে অদৃশ্য অনুপ্রবেশকারীরাই সমাজের মূল স্রোতে মিশে যায়। কিন্তু এসআইআরের এই ধাক্কায় সেই অদৃশ্য আক্রমণ আজ দৃশ্যমান। এই অনুপ্রবেশের স্রোত থামানো না গেলে ভবিষ্যতের সুরক্ষা কিন্তু আরও বিপন্ন হবে। ভালো থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ।